নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিক। আর শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো, পাটুলিতে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল। ভুয়ো ইনস্টিটিউট তৈরি করে চাকরির প্রতারণার অভিযোগ তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের। চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ উঠল। পাটুলির ঘটনা, যেখানে ভুয়ো ইনস্টিটিউট তৈরি করে চাকরির প্রতারণার অভিযোগ তৃণমূল যুব সভাপতির বিরুদ্ধে। ঘটনায় পাটুলি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যুব সভাপতির বিরুদ্ধে অভিযোগ দায়ের, যিনি লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছেন চাকরি দেওয়ার নাম করে, কিন্তু শেষ পর্যন্ত চাকরি মেলেনি। ভুয়ো ইনস্টিটিউট খুলে চাকরি দেওয়া হবে, এই রকম একটা ব্যবসা তিনি চালাচ্ছিলেন। এবং তৃণমূলের ওই যুব সভাপতির বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করা হয়েছে পাটুলি থানায়। লক্ষাধিক টাকা আত্মসাৎ করা হয়েছে চাকরি দেওয়ার নাম করে। কোন একটি ইনস্টিটিউট, যেখানে বলা যেতে পারে ভুয়ো ইনস্টিটিউট, যেখানে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। পাটুলি থানায় অভিযোগ দায়ের। প্রতারিতদের শাসক যোগ থাকা দরুন পুলিশের উদাসীনতার অভিযোগ এনেছেন প্রতারিতরা। অর্থাৎ এই অভিযোগ থানায় করলেও পুলিশের উদাসীনতার, অর্থাৎ পুলিশ ভূমিকা নিয়ে প্রশ্ন। অনলাইনে চাকরির টোপ দিয়ে বিজ্ঞাপন, এবং সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করা হয় ইনস্টিটিউটের সাথে। এরপর তাদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোট 11 জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে, কিন্তু চাকরি মেলেনি। সুখদেব প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে অবশ্যই। কিন্তু আরো একবার আপনাদের জানিয়ে রাখবো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর, যে খবরে আমরা নজর রেখেছি। পাটুলিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূলের যুব সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভুয়ো ইনস্টিটিউট তৈরি করে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। পাটুলি থানায় অভিযোগ দায়ের। প্রতারিতদের শাসক যোগ থাকার দরুন পুলিশের উদাসীনতার অভিযোগ প্রতারিতদের। সবটাই জানবো, যোগাযোগ করেছি যেমনটা বলছিলাম আমাদের প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। সুখদেব, দুটো বিষয়, একটা হচ্ছে ভুয়ো ইনস্টিটিউট খুলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাৎ অভিযোগ যার বিরুদ্ধে, যুব সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, সেই সম্পর্কে জানতে চাইবো। পাশাপাশি পুলিশের উদাসীনতা, অর্থাৎ এখানে পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে। সুখদেব, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, পাটুলিতে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তৃণমূলের যুব সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভুয়ো ইনস্টিটিউট তৈরি করে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা নিয়ে চাকরি মেলেনি, লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছে এই শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। যোগাযোগ করতে পেরেছি আমরা আমাদের প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। সুখদেব, আমি যে প্রশ্ন তোমার কাছে রাখছিলাম, যে এক তো লক্ষাধিক টাকা আত্মসাৎ করেছে যুব সভাপতি শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, এটাই অভিযোগ, কিন্তু পাটুলি থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশের উদাসীনতার একটা অভিযোগ উঠছে। সেই জায়গা থেকে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে কি জানতে পারছো? কিছু শোনা যাচ্ছে না। যান্ত্রিক কারণে যোগাযোগ বারবার বিচ্ছিন্ন হচ্ছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, অনলাইনে চাকরির টোপ দিয়ে বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপন দেখে যোগাযোগ করা হয় ইনস্টিটিউটের সাথে। আর এরপর তাদের সাথে যোগাযোগ করা হলে তাদের মোট 11 জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে এবং চাকরি মেলেনি। বিস্তারিত জানবো, টেলিফোনে যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। সুখদেব, কি অভিযোগ এই শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, বিস্তারিত জানবো। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও একটা প্রশ্ন উঠছে, পুলিশ অভিযোগ দায়ের করা সত্ত্বেও উদাসীন। দেখো মধুবন্তী, তোমাকে আমি বলে রাখি যে এটা হচ্ছে পাটুলি থেকে প্রায় কয়েকশো মিটার দূরেই কিন্তু এই যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটে কিন্তু ভিন রাজ্য থেকে অনলাইনে কিন্তু বিজ্ঞাপন দেওয়া হতো। সেখানে কিন্তু চাকরি দেওয়ার নাম করে বিজ্ঞাপন দেওয়া হতো। মূলত উত্তরাখণ্ডের বেশ কিছু যুবক তারা কিন্তু সেখানে আসেন, এসে কিন্তু তারা চাকরি নেওয়ার জন্য সেখানে ট্রেনিং নিতে আসেন। আসার পরে কিন্তু তাদের কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। এরপরে কিন্তু মোট যেটা অভিযোগ করা হয়েছে, অভিযোগপত্রে যেটা লেখা রয়েছে, মোট
11 জন কিন্তু প্রায় লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়েছে। মোট কিন্তু প্রায় 11 জনের কাছে কোটি কোটি টাকা কিন্তু নেওয়া হয়েছে এই ঘটনায়। তবে এই ইনস্টিটিউটের যে মূল যে মাথা, যে মূল চক্রী হিসাবে দেখানো হচ্ছে অভিযোগ পত্রে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে যে কলকাতা কর্পোরেশনের 110 নম্বর ওয়ার্ড, সেই 110 নম্বর ওয়ার্ডের যে তৃণমূলের যুব সভাপতি শুভজিৎ ব্যানার্জি, তাকেই কিন্তু তার নামেই কিন্তু অভিযোগ যে সে কিন্তু এই যে ইনস্টিটিউটের মূল মাথা, সে কিন্তু এই টাকা আত্মসাৎ করেছে দিনের পর দিন ধরে। শুধু এই 11 জন নয়, এর পাশাপাশি কিন্তু একাধিক যুবক এবং ছাত্ররা রয়েছে, তাদের কাছ থেকেও কিন্তু এই টাকা আত্মসাৎ করেছে ভুয়ো ইনস্টিটিউট চালানোর নাম করে। তবে তোমাকে আমি বলে রাখি মধুবন্তী, শুধু কিন্তু এই যে এরপরে কিন্তু পাটুলি থানায় কিন্তু অভিযোগ করতে যায় অভিযোগকারীরা, তখন কিন্তু থানার পক্ষ থেকে, পাটুলি থানার পক্ষ থেকে কিন্তু সেইভাবে তাদেরকে সহযোগিতা করা হয়নি বলে কিন্তু অভিযোগকারীর যে বক্তব্য উঠে এসেছে। তবে কিন্তু শুধু যে অভিযোগ করেছে সেখানে থেমে থাকেনি। তবে এই শুভজিৎ এবং শুভজিতের লোকজন সেখানে কিন্তু পাটুলি এলাকায় একটি ঘরের মধ্যে কিন্তু এই যে অভিযোগকারী দুজনের মধ্যে একজনকে কিন্তু ওখানে অপহরণ করে 3 দিন রেখে দিয়েছিল। তারপর 3 দিন অপহরণ করে রাখার পরে কিন্তু তাদেরকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার সময় তাদেরকে যেটা বলা হয়, এই বিষয়টি পুলিশকে জানালে কিন্তু তাদের পরিবার এবং তাকে কিন্তু মেরে ফেলা হবে, এমনটাই কিন্তু হুমকি দেওয়া হয়। তবে এই বিষয় নিয়ে কিন্তু স্থানীয় যে কাউন্সিলর 110 নম্বর ওয়ার্ডে স্বরাজ মণ্ডল, তার সাথে যখন আমরা কথা বলি, তিনি বিষয়টি নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেটা ওনার কথা থেকে উঠে এসেছে যে করবে, যে দোষী হবে, প্রশাসনের মতন কিন্তু ব্যবস্থা নেবে। তবে এই বিষয়ে দলকে অবগত করা হয়েছে, দল বিষয়টি নিয়ে দেখছে। তবে এই ঘটনায় কিন্তু যারা অভিযোগকারী তারা কিন্তু সেফ ফিল করছে না, নিজেদেরকে সুরক্ষিত মনে করছে না। তারা কিন্তু প্রশাসনের হেল্প চাইছেন, সরকারের হেল্প চাইছেন, যাতে পরবর্তীকালে এই যারা যুবক রয়েছেন, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন, তারা যাতে আর প্রতারিত না হয় সেই দিকটা বিবেচনা করে দেখার জন্য বলছেন মধুবন্তী। ধন্যবাদ সুখদেব। কথা বললাম প্রতিনিধি সুখদেব দের সঙ্গে। চোখ রাখবো পরের খবরে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন বাজারে, অর্থাৎ আরো একবার জানিয়ে রাখবো, ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন শুল্ক বৃদ্ধির ধাক্কা শেয়ারে সেন্সেক্স পড়েছে 1.31%, নিফটি পড়েছে 1.33%। অর্থনীতির সব ক্ষেত্রেই পতন, সবচেয়ে বড় ক্ষতি ধাতু ক্ষেত্রে। ট্রাম্পের শুল্ক ঘোষণার পরেই রক্তক্ষরণ বলা যেতে পারে শেয়ার বাজারে। 1000 পয়েন্টেরও বেশি পড়ল সেন্সেক্স, 1100 পয়েন্টেরও বেশি পড়েছে সেন্সেক্সের সূচক। উল্লেখ্য, গত 5 দিন ধরে লাগাতার নিম্নমুখী শেয়ার বাজার। তার জেরে অন্তত 7.68 লক্ষ কোটি টাকা খুইয়েছেন বিনিয়োগকারীরা। মসনাতে ফিরেই একের পর এক বিরাট অঙ্কের শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বিতর্কের মধ্যেই নয়া বিজ্ঞপ্তিও জারি করেছে হোয়াইট হাউস, আর সেখানে অ্যালুমিনিয়াম এবং ইস্পাতজাত পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হয়েছে। ভারত থেকে বিপুল পরিমাণ অ্যালুমিনিয়াম রপ্তানি করা হয় মার্কিন মুলুকে। ইস্পাতজাত পণ্য ভারত থেকে আমেরিকায় পাঠানো হয়। ট্রাম্পের এমন ঘোষণার জেরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন ভারতীয় ব্যবসায়ীরা। ট্রাম্প ঘোষণার জেরেই ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে। আজ দুপুর থেকেই 1200 পয়েন্টেরও বেশি নেমে যায় সেন্সেক্সের সূচক। গতকালের তুলনায় সূচক কমে 1.61%। গত 5 দিন ধরে টানা লোকসানের শিকার হয়েছে ভারতের শেয়ার বাজার। 300 পয়েন্ট পতন হয়েছে নিফটিতেও। ট্রাম্পের বাণিজ্য নীতির ফলে কমছে ধাতুর দাম। এছাড়াও ভারতের বাজার থেকে শেয়ার তুলে নিচ্ছে বিদেশি সংস্থাগুলি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, ভারতের বাজার থেকে শেয়ার তুলে নেওয়া এবং ট্রাম্পের বাণিজ্য নীতির ফলে কমছে ধাতুর দাম, সব মিলিয়ে ভারতের ওপরের প্রভাব, শেয়ার বাজারের ওপর প্রভাব, সবটাই জানতে চাইব বিস্তারিতভাবে। দেখো, আজকে যে শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্প করেছেন, ট্রাম্প প্রশাসন করেছে, তার ফলে ভারতের অর্থনীতির সব দিকেই প্রভাব পড়বে, এরকম খবর আমরা কলকাতা টিভিতে আগেই করেছি। এবং সেই ঘটনা ঘটতে শুরু করেছে। শেয়ার বাজারে 1.25% বেশি, 1.3%-এরও বেশি শেয়ার পড়েছে। এবং তার অন্যতম কারণ হচ্ছে ডলারের এদেশ ছেড়ে বেরিয়ে যাওয়া। বিপুল পরিমাণে বিদেশি লগ্নি এদেশের শেয়ার বাজার থেকে বেরিয়ে গিয়েছে।
এবং দেশীয় যারা এখানে বিনিয়োগ করেছিলেন তারাও প্রচুর পরিমাণে শেয়ার বিক্রি করেছেন। একদিনে 1000 পয়েন্ট পড়ে গেছে সেন্সেক্স, এবং নিফটিও সমপরিমাণে পড়েছে। যেটা আরো চিন্তার ব্যাপার যে প্রায় সব বড় বড় কোম্পানিগুলোর শেয়ার ভালো রকম ভাবে পড়েছে, এমনকি আইটি সেক্টর ইনফোসিসও পড়েছে। অর্থাৎ অর্থনীতির সর্বক্ষেত্রে একটা আশঙ্কা, একটা হঠাৎ ধাক্কার মতো অনুভূত হয়েছে। এবং অনেকেই মনে করছেন যে এটা এখানেই শেষ হলো না, অর্থাৎ আজকে শেয়ার বাজার 3:30-র সময় শেষ হয়ে গেল এবং ব্যাপারটা এখানেই শেষ হলো তা মোটেই নয়। কেননা রপ্তানি যদি বন্ধ হয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, তাহলে ইস্পাত শিল্প, অ্যালুমিনিয়াম শিল্প, সমগ্র উৎপাদন শিল্পে তার প্রভাব পড়তে বাধ্য। সেক্ষেত্রে ছোট মাঝারি কারখানা বন্ধ হওয়াটা মোটেই অস্বাভাবিক নয় এবং কর্মহীন হয়ে যেতে পারেন অনেক মানুষ। এবং ভারতের যে বৃদ্ধি, সেই বৃদ্ধিও ধাক্কা খেতে পারে, যেটাকে জিডিপি বৃদ্ধি দিয়ে মাপা হয়। সেই অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধিও ধাক্কা খেতে পারে। সব মিলিয়ে কিন্তু ভারতীয় অর্থনীতিতে অশনি সংকেতই দেখছেন পর্যবেক্ষক মহলের অনেকেই। হ্যাঁ মধুমতি, ধন্যবাদ। কথা বললাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন শুল্ক বৃদ্ধির ধাক্কা শেয়ার বাজারে। সেন্সেক্স পড়ল 1.31%, নিফটি পড়েছে 1.33%। অর্থনীতির সব ক্ষেত্রেই পতন, সবচেয়ে বড় ক্ষতি ধাতুর ক্ষেত্রে। নজর রাখবো পরের খবরে। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই ভাষণের ইচ্ছে প্রকাশ ধনখড়ের। উপরাষ্ট্রপতির বার্তা নিয়ে স্পিকারের কাছে দিল্লির আমলা, এরকম কোনো সংস্থান বিধানসভায় নেই জানান স্পিকার। বিশেষ অধিবেশন ডেকে উপরাষ্ট্রপতিকে সুযোগ জানিয়েছেন স্পিকার। বিধানসভায় বাজেট অধিবেশন শুরুতেই ভাষণের ইচ্ছা প্রকাশ, উপরাষ্ট্রপতির বার্তা নিয়ে স্পিকারের কাছে দিল্লির আমলা, এরকম কোনো সংস্থান বিধানসভায় নেই জানান স্পিকার। বিশেষ অধিবেশন ডেকে উপরাষ্ট্রপতিকে সুযোগ জানিয়েছেন স্পিকার। আরো একবার জানিয়ে রাখবো, বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই ভাষণের ইচ্ছা প্রকাশ। উপরাষ্ট্রপতির বার্তা নিয়ে স্পিকারের কাছে দিল্লির আমলা। আরো বিস্তারিত জানাচ্ছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাদাস, বিষয়টা হচ্ছে যে একটা নজিরবিহীন ভাবে দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি বিধানসভা স্পিকারের কাছে কিছুদিন আগে একজন দিল্লির আমলাকে পাঠিয়েছিলেন, যিনি পার্সোনালি এসে স্পিকারের সঙ্গে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং জগদীপ ধনখড় এই চলতি বাজেট অধিবেশনে তিনি আসার ইচ্ছে প্রকাশ করেন এবং বাজেট পেশ করার শুরুতে তিনি ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করেন এবং তিনি এটাও সেই সংশ্লিষ্ট যে আধিকারিক বা আমলা যিনি দেখা করতে এসেছিলেন তার বার্তাবাহক হয়ে তিনি এটাও বলে দিয়েছেন যে এমন কোনো শব্দ, এমন কোনো কথা তিনি বলবেন না যা তিনি তার ভাষণে পশ্চিমবঙ্গ সরকারকে ছোট করা হয়, খাটো করা হয় বা তার সমালোচনা করা হয়। এই অ্যাসিওরেন্স পর্যন্ত তিনি দিয়েছেন। স্পিকার এ বিষয়ে আজকে আমাদের সাংবাদিকদের দেখে এই বিষয়টি জানান এবং তিনি বলেন যে বিগত দিনে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির ভাষণ দেওয়ার কোনো নজির নেই এবং বিধানসভার যে ম্যানুয়াল রয়েছে সেই ম্যানুয়ালেতেও তার কোনো প্রভিশনও নেই। তাই যেহেতু উপরাষ্ট্রপতি সম্মানীয় ব্যক্তি এবং ধনখড়ের সঙ্গে তিনি যখন এ রাজ্যে রাজ্যপাল ছিলেন তখন তার সঙ্গে মতবিরোধ থাকলেও কিন্তু তার সঙ্গে ব্যক্তিগত রিলেশন যথেষ্ট সবার ভালো ছিল। তাই তার এই ইচ্ছাকে সম্মান দিয়ে এই বাজেট অধিবেশনে নয়, বাজেট অধিবেশন শেষ হওয়ার পর একটি বিশেষ অধিবেশন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ডাকবেন। সেখানে রাজ্যের সমস্ত মন্ত্রী থেকে বিরোধী দলের সমস্ত বিধায়ক থেকে শাসক দলের সমস্ত বিধায়করা উপস্থিত থাকবেন এবং সেখানেই আনুষ্ঠানিকভাবে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কে তার বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হবে বলে আজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় একান্তে জানিয়েছেন।
ধন্যবাদ দুর্গাদাস। কথা বললাম প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতেই ভাষণ দেওয়ার ইচ্ছে প্রকাশ করে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে দিল্লির এক আমলাকে পাঠিয়ে বার্তা পাঠান উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কিছুদিন আগে দিল্লি থেকে কেন্দ্রীয় সরকারের একজন আইএএস অফিসার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন, আর সেই সময় উপরাষ্ট্রপতির এই ইচ্ছার কথা তিনি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে জানান। আর এমনকি এই ভাষণে উপরাষ্ট্রপতি এমন কোনো শব্দ বা কথা বলবেন না যা রাজ্য সরকারের বিরুদ্ধাচরণ করা হয়, আর সেই নিশ্চয়তার কথাও জানান সংশ্লিষ্ট আমলা। এবার যে খবরে নজর রাখবো, রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায় চ্যালেঞ্জ করে শুভেন্দুর মামলা থেকে অব্যাহতি প্রধান বিচারপতির বেঞ্চের। প্রধান বিচারপতির বেঞ্চে দীর্ঘদিন ওই মামলা বিচারাধীন ছিল। এখন কোন বেঞ্চে মামলা হবে ঠিক করবেন প্রধান বিচারপতি। বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে মুকুল রায় চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী করেছিলেন মামলা, সেখান থেকে অব্যাহতি নিল প্রধান বিচারপতি টিএস শিবাগনম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, কথা বলবো আরো বিস্তারিতভাবে জানবো এই সম্পর্কে। পীযূষ কান্তিদা, দেখো, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে যে নিযুক্ত করা হয়েছিল রাজ্যের পক্ষ থেকে, সেই সময় শুভেন্দু অধিকারী সেখানে পরিষ্কারভাবে তিনি বাধা দিয়েছিলেন এবং আপত্তি জানিয়েছিলেন। তার দাবি ছিল মুকুল রায় বিজেপির নয়, মুকুল রায় তৃণমূলের একজন প্রতিনিধি হিসাবে সেখানে পার্টিসিপেট করছেন। এই নিয়ে পরবর্তীকালে কলকাতা হাইকোর্টে মামলা গড়ায় এবং শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। সেই মামলা বিচারাধীন অবস্থায় ছিল। আজ সেই মামলার শুনানি জন্য উঠলে প্রধান বিচারপতি টিএস শিবাগনম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই মামলাটি থেকে অব্যাহতি নিয়েছেন। কলকাতা হাইকোর্টের নিয়ম অনুযায়ী এরপরে এই মামলাটি চলে যাবে প্রধান বিচারপতির অফিসে এবং সেখান থেকে প্রধান বিচারপতি পরবর্তীকালে কোন বিচারপতি ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি গ্রহণ করবে তা নির্ধারিত করবে। মধুবন্তী, ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে। বিধানসভার পাবলিক অ্যাকাউন্ট কমিটিতে মুকুল রায় চ্যালেঞ্জ করে শুভেন্দু অধিকারী তিনি মামলা করেছিলেন, তাই থেকে অব্যাহতি নিলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এবং মামলাটি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বিচারাধীন ছিল। চোখ রাখবো পরের খবরে। বামেদের অবস্থা শোচনীয়, নোটার চেয়েও কম ভোট। দিল্লি বিধানসভা নির্বাচনে কার্যত অস্তিত্ব সংকটে সিপিএম। বামেদের ভোট শতাংশ 0.01, 0.57% ভোট পেয়ে বেশ কিছুটা এগিয়ে নোটা। একসময় সিপিএম সহ বামেদের সমর্থনের অভাবে দিল্লিতে অস্তিত্ব সংকটে পড়েছিল ইউপিএ সরকার। বামেদের সেই প্রতিপত্তি আজ ফিকে। রাজধানীতে কার্যত ধুলোয় মিশে গিয়েছে সিপিএম। দিল্লি বিধানসভা নির্বাচনে বামেদের সংগ্রহ মাত্র 0.01% ভোট। ভোট শতাংশের নিরিখে বামেদের ছাপিয়ে গিয়েছে নোটাও। নোটার প্রাপ্তি 0.57%। দিল্লি বিধানসভা নির্বাচনে 6টি আসনে প্রার্থী দিয়েছিল বামেরা। 2টি করে আসনে লড়েছিল সিপিএম, সিপিআই ও সিপিআইএমএল। নির্বাচনে নেমেছিল ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু মিলিতভাবে বামেদের ঝুলিতে ঢুকেছে মাত্র 2158টি ভোট। সেখানে নোটার সংগ্রহ 5627টি ভোট। বামেদের পাশাপাশি নোটার চেয়েও কম ভোট পেয়েছে আরও 2 সর্বভারতীয় দল, নীতিশ কুমারের জেডিইউ। এদের ভোট শতাংশ 0.01। সর্বভারতীয় দল মায়াবতীর বিএসপি 0.58% ভোট পেয়েছে। চিরাগ পাসওয়ানের এলজেপি পেয়েছে 0.53% ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কারাবাল নগরে সিপিএম প্রার্থী অশোক আগরওয়াল পেয়েছেন 457টি ভোট। সেখানে নোটা পেয়েছে 709টি ভোট। বদরপুরে সিপিএম প্রার্থী জগদীশ চন্দ্রের প্রাপ্তি 367টি ভোট। সেখানে নোটা পেয়েছে 915টি ভোট। বিকাশপুরীতে সিপিআই প্রার্থীর ভোট সংখ্যা 580, নোটা পেয়েছে 1127টি ভোট। পালমে সিপিআই পেয়েছে 326টি ভোট, নোটা পেয়েছে 1119টি ভোট।
নরেলাতে সিপিআইএমএল পেয়েছে ৩২৮টি ভোট, যেখানে নোটা পেয়েছে ৯৮১টি ভোট। কুঞ্জলিতে সিপিআইএমএল পেয়েছে মাত্র ১০০ ভোট, যেখানে নোটা পেয়েছে ৭৭৬টি ভোট। বামেদের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল দিল্লিবাসীর মনেও, তাই বামেদের থেকে নোটাদের ভোট দিতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছেন ভোটদাতারা, কারণ নির্বাচনী লড়াইয়ে কখনোই খুব একটা সুবিধা করতে পারেনি বামেরা। কলকাতা টিভি। ধানমন্ডিতে মুজিবের বাড়ির নিচেই হাসিনার আয়নাঘর, জল্পনা উস্কে দিচ্ছে রহস্যময় বেসমেন্ট। যদিও বেসমেন্টের জল বার করে দমকল দেখলেও কিছুই নেই। বাংলাদেশে আয়নাঘর, অভিযোগ উঠেছিল এই আয়নাঘর হলো বাংলাদেশের গোপন বন্দিশালা। সেখানে নাকি দিনের পর দিন বিনা বিচারে অভিযুক্তদের আটকে রাখা হতো। হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন বন্দীদের এই গুমঘরে রাখা হতো বলেই অভিযোগ। সেদেশের অন্তর্বর্তী সরকার আয়নাঘরের অস্তিত্বের কথা স্বীকার করেছে। এই আয়নাঘর নিয়ে কৌতূহলের শেষ নেই। অবশেষে মিটল আয়নাঘর রহস্য। ৩২ নম্বর ধানবান্ডির বেসমেন্টের জল বের করে দমকল দেখল কিছুই নেই। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মুজিবের বাড়ির নিচের অংশের একাধিক ছবি, যদিও ছবির সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। ৩২ নম্বর ধানবান্ডির সীমানার মধ্যেই একটি নির্মীয়মান ভবন ছিল। জনতার রোষ পড়ে ওই ভবনেও। নির্মীয়মান ওই ভবনে একটি বেসমেন্টের খোঁজ মেলে, যা সম্পূর্ণভাবে জলমগ্ন। ভেঙে গুঁড়িয়ে যাওয়া মুজিবের বাসভবন দেখতে আসা জনতাদের মনে ওই বেসমেন্ট ঘিরে কৌতূহল দানা বাঁধে। অনেকের দাবি এটাই হাসিনার কুখ্যাত আয়নাঘর। দমকলে ৩টি ইউনিট জল বের করা শুরু করে। ধানবান্ডির এই বাড়িতেই অভ্যুত্থানকারী সেনাদের গুলিতে লুটিয়ে পড়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবের স্মৃতি বিজড়িত সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে। হামলায় ভেঙে গুঁড়িয়ে গিয়েছে বাড়িটির সামনের অংশ, চলেছে লুটপাট, পুড়িয়ে দেওয়া হয়েছে ভিতরের বহু জিনিস। ভেঙে যাওয়া বাড়ি দেখতে বহু মানুষের ভিড়। ৩ তলা পর্যন্ত নিচে নামার পর দমকলের ধারণা এটি মূলত একটি পার্কিং এরিয়া ছিল, তবে এর নিচে আরো একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে, কারণ সিঁড়িগুলো স্পষ্টভাবে দেখা গিয়েছে। ইতিহাসের এক মাইল ফলক হয়ে থাকা মুজিবের বাড়ি ঘিরে রহস্যের শেষ নেই। কলকাতা টিভি। অশান্ত বাংলাদেশে নির্বাচন কবে? ভোটের সম্ভাব্য সময় ডিসেম্বর। জানালো বাংলাদেশের নির্বাচন সংস্কার থেকে নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরেই জোর দেওয়া হবে। বাংলাদেশে এখন অন্তর্বর্তী সরকারের শাসন। গণ অভ্যুত্থানের জেরে তৈরি হওয়া অস্থিরতা কমাতেই সরকার, কিন্তু মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার কি পেরেছে বাংলাদেশকে শান্ত করতে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক মহলে। তদারকি সরকার কি চাপে? গণতন্ত্র ফেরানোর ব্যবস্থা কি করবে ইউনূস সরকার? আন্তর্জাতিক মহলের মতে গণতন্ত্র ফেরাতে ঘরে বাইরে প্রবল চাপে ইউনূসের সরকার। চাপ বাড়াচ্ছে বিএনপির মতো একাধিক রাজনৈতিক দল। এবার ভোট বড় ঘোষণা করল বাংলাদেশের নির্বাচন সংস্কার কমিশন। ভোটের সম্ভাব্য সময় জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনারওয়াল ইসলাম সরকার। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। বাংলাদেশের অচলাবস্থা কাটাতে বিপন্ন সংখ্যালঘুরাও মনে করেন দেশে শান্তি ফেরাতে নির্বাচনই একমাত্র রাস্তা। উল্লেখ্য, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। 8ই আগস্ট ইউনূসের নেতৃত্বে ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার। যেহেতু এই সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, ফলে ইউনূস সরকারের বৈধতা নিয়ে প্রথম থেকেই নানান প্রশ্ন ছিল। এদিকে মোহাম্মদ ইউনূস প্রথম থেকেই নির্বাচনের থেকে রাষ্ট্র সংস্কারের উপরেই বেশি জোর দিয়েছেন। সেই সংস্কার শেষের সময়সীমা তিনি নির্ধারণ করে দেননি। সংশ্লিষ্ট মহলের মতে ভোট প্রক্রিয়া কি আরও বিলম্বিত করবেন মোহাম্মদ ইউনূস? বাংলাদেশের স্থিতাবস্থা ফেরাতে ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা এবং ভারতও দ্রুত ভোটের দাবি জানিয়েছে। ফলত আন্তর্জাতিক মহলেরও চাপ রয়েছে ইউনূসের উপর। এখন দেখার কবে হয় বাংলাদেশের নির্বাচন। কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। বীরভূমে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।
বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি পিনাকি চক্রবর্তীর ভাইরাল অডিও ঘিরে বিতর্ক ছড়ায়। অভিযোগ তুলেছেন লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর, যদিও অভিযোগ অস্বীকার করে চক্রান্তের দাবি করেছেন পিনাকি। দেখুন। এখানে যে কেউ অশান্তি করতে আসে, হাতে দা নিয়ে বুটি নিয়ে থাকবে। কেউ অশান্তি করতে এলে হাতে দাঁ ও বটি নিয়ে তাড়াবেন। লোবা তৃণমূল অঞ্চল সভাপতি পিনাকি চক্রবর্তীর এই অডিও ভাইরাল। বীরভূমের দুবরাজপুর ব্লকের লোবা পঞ্চায়েত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অডিও ঘিরে। ঘটনার সূত্রপাত দুদিন আগে। লোবা পঞ্চায়েতের মেটে গ্রামে জয়দেব ডোমের বাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায়। জয়দেব ডোমের পরিবারকে ত্রিপল সহ আর্থিক সাহায্য করে পিনাকি চক্রবর্তী। তারপর খবর পেয়ে সেখানে পৌঁছান লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর, পঞ্চায়েত সমিতির সদস্যা ও তাঁর স্বামী তেজামুল মণ্ডল সহ তৃণমূল কর্মীরা। পঞ্চায়েতের পক্ষ থেকে সাহায্য করতে গেলে তা অস্বীকার করা হয় বলে জানান পঞ্চায়েত প্রধান সুরজিৎ সূত্রধর। এমনকি বাড়ির মহিলাদের আর্থিক সাহায্য নিতে বারণ করা হয়েছে বলেও দাবি তাঁর। এ বিষয়ে পরোক্ষে তিনি পিনাকি চক্রবর্তীর দিকেই আঙুল তুলেছেন। বাড়ির পুরুষ কেউ ছিল না, মহিলারা ছিল। মহিলারা বলছে, ভয়ে বিধ্বস্ত হয়ে বলছে, স্যার আমরা কোনো সাহায্য দিতে পারবো না, আমাদেরকে বারণ করে গেছে, সাহায্য নিলে এই করবে। আমরা বললাম ঠিক আছে, যখন এরকম বলে গেছে তো পঞ্চায়েতে যাবে, পঞ্চায়েতে যে কোনো সাহায্য লাগবে আমরা তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করবো, এই বলে আমরা চলে আসি। ওখানে গিয়ে দেখি, আমরা চলে আসার পর ওইখানে শুনি কিছু মানুষ জড়ো হয়। গিয়ে পরে এক ব্যক্তি, সম্ভবত পিনাকিদা, গলার আওয়াজটা তো আমার মনে হলো পিনাকি চক্রবর্তী, পিনাকিদা বলেছে কেউ যদি আসে এরপরে দা কাটা নিয়ে তাদেরকে তারা। অন্যদিকে লোবা অঞ্চল তৃণমূল সভাপতি পিনাকি চক্রবর্তী জানান, অডিও তিনি শুনেছেন, তবে সেটা তার গলা নয়। কালিমা লিপ্ত করার জন্য এমন চক্রান্ত করা হয়েছে। অডিওটা আমি শুনেছি, তো এই অডিওটা গলা আমার নয়, এটা অন্য কেউ আমার গলা করে এটাকে ছাড়া হয়েছে। আপনারা লোবা অঞ্চলটা একবার দেখুন, যে লোবা অঞ্চলে কোনো মানুষ যদি বিপদে পড়ে, রাত দিন আমরা মানি না, আমরা সেই এলাকাতে তার বাড়িতে পৌঁছে। ঘটনার পিছনে কাজল কেষ্ট দ্বন্দ্বের আঁচ দেখতে পাচ্ছে জেলার রাজনৈতিক মহল। কারণ পিনাকি চক্রবর্তী জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ও বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায়ের অনুগামী। অপরদিকে লোবা পঞ্চায়েতের প্রধান সুরজিৎ সূত্রধর, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল ও রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্র দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার অনুগামী। ফলে মুখে দ্বন্দ্ব নেই দাবি করা হলেও আসলে চোরা টান কি তবে থেকেই যাচ্ছে? প্রশ্ন থেকেই যায়। কলকাতা টিভি।